বাতাসে বৃষ্টির আভাস, ক্ষণে ক্ষণে গর্জে উঠছে মেঘ। যে কোনো মুহূর্তেই ধরণীকে নিজস্ব বাড়িধারায় ভিজিয়ে দিতে প্রস্তুত। এ যেন বর্ষাকাল আগমনের পূর্ববর্তী বার্তা। বারান্দায় দাঁড়িয়ে কালো মেঘে মোড়ানো আকাশের দিকে অনিমেষ চেয়ে আছে ঈশিতা। চোখের পলকটাও পড়ছে না তার। মনের মধ্যে খুশির বৃষ্টিরাও তাও ধিন ধিন শব্দ তুলে ঝরে পড়তে চাইছে। আজ তার খুশির দিন, সবচেয়ে বেশি খুশির দিন। এখন আর কোনো ভয় থাকবে না, থাকবে না জেহেরকে খুইয়ে ফেলার আতঙ্ক। শঙ্কামুক্ত জীবন শুরু করতে যাচ্ছে সে। টুপটাপ বৃষ্টির ফোঁটারা পড়ছে। সন্ধ্যার হিমহিম বাতাস সাথে বৃষ্টির ছাট ঈশিতার মনে অন্যরকম সুর তুলেছে। চোখে মুখে সহ গলার বেশ খানিকটা বৃষ্টির ছাটে ভিজে গেছে। ঈশিতা তাকালো বাম হাতে দাঁড়া চিঠিটার দিকে। সে হাসছে। এই চিঠিটাই তার আনন্দের মূল উৎস। চোখের সামনে আরেকটা চিঠি মেলে ধরল, তারপর বৃষ্টির মধ্য ধরল। ধীরে ধীরে চিঠিটা ভিজে কালো কালিগুলো মিশে গিয়ে নিমিষেই সাদা কালো রঙের কাগজে পরিণত হলো। এখন আর বোঝা যাচ্ছে না কোনো লেখা। তারপর চিঠিটাকে টুকরো টুকরো করে বৃষ্টির মধ্যে ছেড়ে দিল। এই মুহূর্তে আনন্দে উদযাপন করতে ইচ্ছে করছে বড্ড। ছাদে গিয়ে একবার বৃষ্টিতে ভেজা যাক। এক মুহূর্ত নষ্ট করবে না সে। বারান্দা থেকে দৌড়ে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ছাদের দরজা পার হতেই থেমে গেল সে। ইয়া বড় বড় কতগুলো গাছ ছাদের কার্নিশ ঘেঁষে ছাতা হাতে দাঁড়িয়ে আছে। জিহাদের পালানোর খবর শুনেই জেহের বাড়িটাকে ফুল সিকিউরিটিতে রেখেছে। পুরো বাড়ি জুড়ে কত শত গার্ডসদের যে হিড়িক পড়েছে। জেহের কোনো রিস্ক নিতে চায় না তার রোজকে নিয়ে। জেহেরটাও কি যে, এখন তো আর কোনো গার্ডসদের প্রয়োজন নেই। এখন আর তাকে তো হারিয়ে ফেলার ভয়ও থাকবে না। কিসের কারণে? জিহাদের? সে তো এখন আর নেই। তাহলে? ঈশিতা মৃদু হাসে। লাফাতে লাফাতে সিঁড়ি বেয়ে নিচে নেমে যায় সোজা জেসমিন চৌধুরীর ঘরে। জেহের তাকে বলেছে সে ছাড়া আর কোনো ছেলের সামনে না যেতে। তাই গার্ডদের সরাতে জেসমিন চৌধুরীর সাহায্যের প্রয়োজন। তারা গার্ডসরা কিছুতেই যাচ্ছিল না। তাদের কথা হলো স্যারের কথা ছাড়া এক পাও নড়বে না। পরে তাদেরকে চাকরি নট করার হুমকি দিয়েই নিচে নামালো জেসমিন চৌধুরী। পুরো ছাদ খালি হতেই ঈশিতা দৌড়ে চলে যায় ছাদে। বিশাল বড় ছাদ। এক কোণায় চেয়ার আর গোল টেবিল, আরেক কোণায় বিভিন্ন প্লান্টস। ছাদের চারপাশে বিভিন্ন শেডের গোলগাল বাতি জ্বালানো। ঈশিতা গিয়ে সেগুলো অফ করে দিল। চিলেকোঠার টিমটিমে আলো জ্বালিয়ে দিল। হলুদ স্নান আলোয় ছাদের আংশিক আলোকিত এখন, আর আংশিক নিকষ কালো আধারে ঢাকা। ঝুমঝুম করে বৃষ্টির ধারা বাড়ছে। মাঝে মাঝে আকাশ আলোকিত হয়ে চমকে উঠছে বেদত। ছাদের মাঝখানে গিয়ে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে আছে সে। পুরো শরীর ভিজে একাকার। ঈশিতার মুখে এখনো লেপ্টে আছে সেই প্রাণকাড়া মুচকি হাসি। বৃষ্টি মাথায় নিয়ে ধীর পায়ে সে এগিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের কর্নিশে। এখান থেকে আবছাভাবে দেখা যাচ্ছে টুকরো টুকরো চিঠির অংশ। যেই চিঠিটা তার মনের মাঝে আঘাত ভয়, আতঙ্ক, সংকোচ মুহূর্তেই ধূলিসাৎ করে দিয়েছিল। আজ বিকেলে হঠাৎ পরিচারিকা এসে তার হাতেই চিঠিটা ধরিয়ে দিয়েছিল। বাহির থেকে কোনো গার্ড নাকি পরিচারিকাকে দিয়ে তাকে দেওয়ার জন্য পাঠিয়েছে। পরিচারিকাকে বিদায় দিয়ে সে দরজা আটকে ভুরু কুঁচকে চিঠিটাতে চোখ বোলায়। বেশ লম্বা একটা চিঠি। হঠাৎ কেই বা তাকে চিঠি পাঠাবে? গুটি গুটি অক্ষরে সম্বোধনের জায়গায় লেখা, প্রিয়তমা। ঈশিতা কৌতূহল দমাতে না পেরে পড়তে শুরু করলো। প্রিয়তমা আমার, জানি এখন তুমি আমার প্রিয়তমা আর নেই, হয়ে গেছো অন্য কারো। অথচ আমি 2 বছর ধরে তোমাকেই মনে মনে আমার প্রিয়তমা বলে জেনে এসেছি। মনটা হঠাৎ করে সেই ডাক বদলাতে পারলো না। বদলাতে পারবে কিনা সেটাও জানি না। একটা কথা জানো, আমি কিন্তু সেই প্রথম থেকেই তোমাকে নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। আমার জীবনটা তিক্ত ছিল প্রচুর। প্রতিদিন সকলের সামনে ভালো থাকার অভিনয় করে যেতাম, ভালোবাসার অভিনয় করে যেতাম। হিংসা, রাগ, ক্রোধ আমাকে জ্বলে পুড়ে ছারখার করে দিত প্রতিটা মুহূর্ত। সেই ক্রোধের উপর ছায়া পড়ল তোমাকে দেখার পর। তোমায় নিয়ে হিংসাবিহীন, ক্রোধবিহীন, ভালোবাসাময় জীবনের স্বপ্ন দেখতাম। কিন্তু পরে তোমাকে পেয়ে না পাওয়ার পুনরায় তীব্র ক্রোধের আগুনে ঘি ঢেলে দিল। নতুন করে জ্বলতে থাকলাম রোষানলে।
সে যাই হোক, তোমাকে একটি চমৎকার খবর দেওয়ার আছে। গেস করতে পারছো কি? নিশ্চয়ই ভাবছো কোনো প্ল্যানকেই আমি চমৎকার বলছি। উফ, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের চমৎকার। আমি চলে যাচ্ছি ঈশিতা, দূরে, তোমার থেকে বহু দূরে চলে যাচ্ছি। এমন দূরে যাচ্ছি যে হয়তো কোনোদিন খুঁজে পাবে না, আর এও জানি যে খোঁজার চেষ্টাও করবে না। আমি কিন্তু এখন আর কোনো প্ল্যান স্ল্যান করছি না। সত্যি কিন্তু আমি ভুল করেছি, ভুল বুঝতেও পেরেছি। তুমি যদি আমাকে চোখে আঙুল দিয়ে আমার ভালোবাসার জায়গাটা চিনিয়ে না যেতে, তাহলে হয়তো এই ভুলটা আজীবন করে বেড়াতাম। আমার ভালোবাসাটা আসলেই নোংরা, তাই না? আমি উপলব্ধি করতে পেরেছি তা। কিন্তু বিশ্বাস করো, তোমার মুখ থেকে আমার ভালোবাসাটাকে নোংরা বলা কোনোভাবে মেনে নিতে পারছি না। আমার ভালোবাসাটা বিশুদ্ধ ছিল প্রায় 2 বছর ধরে। তারপর আমাকে এমন পাগলে পেয়েছে যে, থাক, ওদিকে আর নাই যাই। তোমাকে জেহের কতটা ভালোবাসে আমি জানি না, তবে তুমি যে জেহেরকে কতটা ভালোবাসো সেটা বুঝতে পারছি। না হলে দেখো না, তুমি তো পারতেই জেহেরকে ছেড়ে আমার কাছে আসতে। আমি তো জেহেরের মতোই দেখতে, তাই না? যেখানে তোমার ভালোবাসা পুরোটাই আমার মতো অবিকল দেখতে জেহেরকে ঘিরে, সেখানে আমি তোমাকে ছিনিয়ে নিয়ে কি করব বলো? আমি আর তোমাদের ভালোবাসাময় জীবনে বাধা হয়ে দাঁড়াবো না, প্রমিস। আমি আর জেহেরের লাইফে ইন্টারফেয়ার করব না, প্রমিস। আমি কখনোই আর তোমাদের কোনো ক্ষতি করতেও চাইবো না, প্রমিস। দূর থেকেও কখনো তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব না, প্রমিস। তোমাদের জন্য অমঙ্গল কামনা করব না, প্রমিস। দূরে থাকলেও তোমাকে কখনোই ভুলবো না, প্রমিস। তোমার স্মৃতি নিয়ে আজীবন বেঁচে থাকবো, প্রমিস। আর তোমাকে শুধু তোমাকেই ভালোবেসে যাব, প্রমিস। যতগুলো প্রমিস করেছি সবগুলো মেনে চলবো, প্রমিস। এই তো পাখি, ভালোবাসতে নাই পারো, মন থেকে ক্ষমা করবে কি? দয়া করে আমাকে ক্ষমা করে দিও তো পাখি। না হলে যেভাবে অনুতাপ নিয়ে বেঁচে আছি, পরে হয়তো তাও পারবো না। আমার একটা শেষ কথা রাখবে? আমার ভালোবাসাকে আর নোংরা করে দেখো না প্লিজ। আমার ভালোবাসা সত্যিই নোংরা নয়। ভালোবাসা পাওয়ার পদ্ধতি ভুল থাকলেও ভালোবাসাটা বিশুদ্ধ ছিল। চলে যাচ্ছি সারা জীবনের জন্য। কোথায় যাচ্ছি বলবো না, কিন্তু ভালোবাসি শুধু এটুকুই জেনে রেখো। ভালোবেসেছিলাম, ভালোবাসি এবং ভবিষ্যতে বাসবো। ইতি, তোমার চোখে একজন অমানুষ। চিঠিটা পড়ে ঈশিতার হাত কাঁপছিল প্রচুর, শরীরটাও থেকে থেকে কেঁপে উঠছিল। খুশিতে নাকি দুঃখে সেটা সে নিজেও বুঝতে পারছিল না, তবে তার মনে খুশির ভাগটাই বেশি লাফঝাক করছে, এটা সে টের পেয়েছিল। তাই খুশিটাই অগ্রাধিকার পেল বেশি। সবচেয়ে বড় বাধা যখন চলে গিয়েছে, তাহলে এখন আর কিসের ভয়? ঈশিতা চিঠিটাকে টুকরো করে দিয়েছিল এই কারণেই, যাতে জেহের না দেখে। জেহের দেখলে নিশ্চয়ই রেগে যাবে। আচমকা হেঁচকা টানে ঈশিতার ভাবনার সুতো ছিল। হতভম্ব চোখে পেছনে ফিরতেই দেখে ভেজা চুপচাপ গায়ে দাঁড়িয়ে আছে জেহের। শক্ত করে ধরে রেখেছে তার হাত। অফিসের ফর্মাল ড্রেসেই এখনো। চিলে কোঠার টিমটিমে আলোয় সে দেখতে পেল জেহেরের রাগী দুটো চোখ, খোঁচা খোঁচা দাড়ি, সমৃদ্ধ লালচে গাল, আর কপালের চুল থেকে চুইয়ে চুইয়ে পড়া পানি। এই প্রথম ঈশিতার কাছে কোনো ছেলেকে এতটা মোহনীয় লাগলো। সম্মোহিতের মতো তাকে টানছে। এদিকে জেহেরকে খবর পাঠিয়েছিল তার গার্ড। তারপর হন্তদন্ত হয়ে ছুটে আসে সে। রোজকে ছাদে দেখে তার মেজাজ তুঙ্গে। এই ভর সন্ধ্যায় ছাদে আসার কি দরকার, তাও আবার এমন বৃষ্টির মধ্যে? জ্বর বাঁধিয়ে ফেললে? কোনো কাণ্ডজ্ঞান কি নেই মেয়েটার? বৃষ্টি আরও বেড়েছে। চারপাশের সবকিছু বৃষ্টির কারণে ঝাপসা হয়ে আসছে। জেহের ঈশিতার হাত টানতে টানতে নিয়ে আসে চিলে কোঠায়। হোয়াট দ্য হেল রোজ, এখন ছাদে আসার মানেটা কি? তোমাকে আমি বারণ করেছিলাম বৃষ্টিতে না ভিজতে, আর গাছদের নিচে পাঠিয়েছো কেন? বলেছিলাম তোমায় আমি নিয়ে না আসা পর্যন্ত ছাদে পা না রাখতে। তিরিক্ষি মেজাজ নিয়ে জেহের আরও এক চোট ধমকায় ঈশিতাকে। ঈশিতার সেই ধ্যানে নেই। আজকে জেহেরের এই রাগটাকেও বড় ভালো লাগছে তার। ইচ্ছে করছে জেহেরকে তার সামনে বসিয়ে গালে হাত দিয়ে তার রাগ দেখে। জেহের খেয়াল করলো রোজ তার কথা কানে নিচ্ছে না একদম। কেমন অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। আরেকবার ঝাঁকালো ঈশিতাকে। হোয়াট হ্যাপেন রোজ, কি হয়েছে তোমার? ঈশিতা প্রত্যুত্তর না দিয়ে আচমকা জেহেরকে জড়িয়ে ধরল। ফিসফিসিয়ে বলো, আই লাভ ইউ জেহের। জেহেরের থমকানো কয়েক মুহূর্তের জন্য। রোজ তাকে এর আগেও ভালোবাসি বলেছে, তবে এমন গভীরভাবে এই প্রথম। রোজের ভেজা চুলে আলতো হাত বুলোতে বুলোতে বলো, কি হয়েছে রোজ?
ঈশিতা মাথা উঠিয়ে মোহগ্রস্তদের মতো বলো, লাভ ইউ বলতে কি এবার কিছু হওয়া লাগেনি? আমি আপনাকে খুব খুব ভালোবাসি, পৃথিবীর সমান ভালোবাসি, সৌরজগৎ সমান ভালোবাসি। আপনাকে ছেড়ে কোথাও যাব না আমি। ঈশিতা কেমন এলোমেলোভাবে কথাগুলো বলছিল। জেহের ঈশিতাকে চিলেকোঠার ভেতরে নিয়ে এলো। ভেতরে কয়েকটা পুরনো কাঠের আলমারি আর ফোমের পুরনো সোফা ছাড়া কিছুই নেই। নিজে বসে ঈশিতাকে কোলে বসালো সে। ঈশিতা কপট অভিমানী গলায় বলল, কি হলো? আমি আপনাকে এত সুন্দরভাবে আই লাভ ইউ বললাম, আর আপনি কিছুই বললেন না। এটা কি ঠিক হলো? জেহের জিভ দিয়ে ঠোঁট ভেজালো। সে বুঝতে পারছে আজকে তার রোজের মনটা খুবই ভালো, তাই এমন এমন কথা বলছে। কিন্তু সে জবাবে কি বলবে? ভালোবাসার কথা কিভাবে বলতে হয়? শুধু ভালোবাসি ছাড়া আর কিছুই তো জানে না সে। আসলে তার আবেগময় কথা মুখ দিয়ে আসে না একদম। প্রিয় মানুষকে যে কত রকমের ভালোবাসার কথা বলে সেটা সে জানে না। সত্যি বলতে কি, তার এত আবেগ দিয়ে কথা বলাটা আসলেই ভালো লাগে না। কেমন যেন মিথ্যে মিথ্যে মনে হয়। সে সবসময় গম্ভীর হয়ে থাকতে পছন্দ করে। ভালোবাসার কথাটাও গম্ভীর হয়ে তার মুখ থেকে নিঃসৃত হলো। হুম, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে কারো হতে দেব না কোনোদিন। কেউ হাত বাড়ালে তার অস্তিত্ব বিলীন করে দেব। আর তুমি কোনো দিন আমি ছাড়া কোনো ছেলের দিকে তাকাবে না, ওকে? ঈশিতা চোখ ছোট ছোট করে তাকালো। এটা কি ভালোবাসার কথা ছিল নাকি হুমকি? সে যাই হোক, এখন আর এসব ভেবে সময় নষ্ট করব না। এখন সময়টা খুবই রোমান্টিক। বাহির থেকে ঠান্ডা বাতাস এসে শরীরের সর্বাঙ্গে কাঁপন ধরাচ্ছে। রিমঝিম শব্দে বৃষ্টির নৃত্য করে মধুর আওয়াজ তৈরি করছে। ঈশিতা বলল, একটা গান ধরুন, গিটার নিয়ে আসি। জেহের গম্ভীর গলায় বলল, আমি গান জানি না। আরে, কয়েক লাইন হলেই হবে। ধরুন ধরুন, ভুল হলে আমি ঠিক করে দেব। আমি সত্যি কোনো গান জানি না। এসবের প্রতি কখনোই ইন্টারেস্ট ছিল না যে আলাদা করে শেখার প্রয়োজন হবে। ধুর, একদমই আনরোমান্টিক আপনি। এখন যদি রাফি। ঈশিতা কথাটা বলতে গিয়ে থেমে গেল। সে কি বলতে চাচ্ছিল? এখন তো সে রাফিদের কথাটা কোনোভাবে মুখ দিয়ে বের হয়ে যেত। জেহের তো তাহলে সিংহের ন্যায় তেড়ে উঠত। দেখলো জেহের ঈশিতার কথাটা নিয়ে ভুরু কুঁচকে ভাবতে বসেছে মাত্র। জেহেরকে ভাবার সময় না দিয়ে প্রসঙ্গ পাল্টাতে সে বলো, আচ্ছা একটা কবিতা। নো। সরা, আয় আয় চাঁদ মামা। না। আম পাতা জোড়া জোড়া। টুইঙ্কেল টুইঙ্কেল। জেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। সে বুঝলো রোজ মজা নিচ্ছে। সে ঈশিতাকে নামিয়ে উঠে দাঁড়ায়। চলো, বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। ঈশিতা হাত ছাড়িয়ে নিয়ে বলে, সাধে কি আর আপনাকে আনরোমান্টিক বলি? সময় গমায় বুঝেন না। এখন আবহাওয়াটা দেখছেন কি রোমান্টিক। এই সময় এক কাপ কফির সাথে গান না হলে চলে বলুন? আচ্ছা সেসব না হোক, বসে বৃষ্টি দেখাও তো এক ধরনের রোমান্টিকতা। সেটাই করি এখানে বসে বসে। দেখুন কি সুন্দর বৃষ্টির আওয়াজ, কি রোমাঞ্চিত বাতাস। আর আপনি আসছেন ঠান্ডা নিয়ে। আপনি গেলে জানতো, আমি যাব না। ঈশিতা সিঙ্গেল সোফাটাকে টান দিয়ে দরজার কাছাকাছি আনলো। পা উঠিয়ে গালে হাত দিয়ে খুব মনোযোগ সহকারে বৃষ্টি দেখতে লাগলো। ভাব এমন যেন এখন বৃষ্টি দেখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেহের চুপচাপ দেখলো শুধু। তারপর কোনো কথা না বলেই রোজকে কাঁধে তুলে সোজা রুমে চলে আসলো। ঈশিতার চেঁচামেচিতে কোনো পরোয়া করলো না। বাথরুমে ঈশিতাকে নামিয়ে দিল সে। যাও চেঞ্জ করে আসো। ঈশিতা তখন রাগে বোম। রাগে ফোঁস করে নিঃশ্বাস নিচ্ছে সে। যাও। জেহের শীতল কণ্ঠে হুঙ্কার ছালো। ঈশিতা ভেতরে ভেতরে ভয় পেয়েও শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এবার জেহেরের নিজেরও খুব রাগ উঠছে। তবে রাগটাকে খুব কষ্টে গিলে দুজনের জামাকাপড় নিয়ে ভেতর থেকে দরজা আটকে দিল। ঈশিতা বিস্মিত হয়ে প্রায় চিৎকার দিয়ে উঠল, কি আশ্চর্য, আপনি আসলেন কেন? বের হন, আমি আগে চেঞ্জ করে নেই, না হলে আপনি চেঞ্জ করুন, আমি অন্য ওয়াশরুমে যাচ্ছি। জেহের নির্বিকারভাবে আবারও ঈশিতাকে কোলে তুলে বাথটাবে ফেলে দিল। সমস্যাটা কি আপনার? আপনার কথা মতো। আর কিছু বলতে যাবে তার আগে জেহেরের ভয়ঙ্কর শীতল দৃষ্টি দেখে চুপ হয়ে গেল। সে জানে জেহের খুব রেগে আছে, তাই এখন কথা বাড়িয়ে নিজের বিপদ আনার মানে হয় না। জেহের নিজেও বাথটাবে বসে ঈশিতাকে কাছে টেনে নিল। রক্ত হিম করা কণ্ঠে বলো, কি যেন বললে তুমি তখন? কখন কি বললাম? আমি নাকি আনরোমান্টিক? হ্যাঁ। না মানে? না না। চলো, রোমান্টিকতার ক্লাস নেই। ঈশিতা তড়াক করে উঠে দাঁড়ালো। ভাবলা হাসি হেসে বলো, কি যে বলেন না আপনি। এখন এই অবস্থায় থাকলে তো ঠান্ডা লেগে যাবে। সে কখন থেকে বেজা অবস্থায় আছি। আপনিও চেঞ্জ করে নিন।
চলুন চলুন। ভেজা অবস্থায় থাকলে বুঝলেন ভয়ানক জ্বর লেগে যাবে, তখন কি হবে বলুন তো? আপনার অফিস কামাই হবে, আমার কলেজ কামাই হবে, দুজনকে সারাদিন খোদ খোদ নাক টানতে হবে, মানে যা তা অবস্থা। বলতে বলতে ঈশিতা মাথা মুছতে লাগলো, আর চোখে দেখলো জেহের বাথটাবে দু হাত ছড়িয়ে আরামে হেলান দিয়ে শুয়ে তাকে দেখছে। ঈশিতার ভেজা জামা শরীরের সাথে আটসাট হয়ে লেগে পূর্ণ যৌবনের জানান দিচ্ছে। ঠোঁট তীর তীর করে কাঁপছে তার। সেই কাঁপা কাঁপা পাতলা কোমল ওষ্ঠধারে জেহেরের মোহাচ্ছন্ন চাহনি নিবদ্ধ। আফজাল ইজি চেয়ারে বসে দুলছে, কপালে বৃদ্ধ হয়ে যাওয়া চামড়ায় কিঞ্চিত ভাঁজ। দু হাতের তালু জোরের উপর থুতনি রেখে জানালার বাহিরে তাকিয়ে আছেন। রুমের বাতি বন্ধ, ল্যাম্পপোস্টের আলোতে হালকা আলোকিত তার রুম। বৃষ্টির ছাট এসে জানালার পর্দা ভিজিয়ে দিচ্ছে, তাও তিনি বিকারহীন। জেসমিন চৌধুরী রুমে এসে জানালা খোলা দেখে তড়িঘড়ি করে জানালা লাগালেন। এমা, দেখছো না পুরো রুম ভিজিয়ে দিয়ে যাচ্ছে, চোখে কি পট্টি বেঁধেছিলে নাকি? বলতে বলতে তিনি পেছনে ফিরে স্বামীকে উদাসীন দেখলেন, তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। স্বামীর কাঁধে হাত রাখলেন তিনি। তুমি কি জিহাদকে নিয়ে চিন্তা করছো? আবার কোনো ক্ষতি করে ফেলে না এই ভাই? আফজাল হাত নামালেন, ডানে বামে মাথা মৃদু নাড়াতে নাড়াতে বলেন, জিহাদ আর কোনো ক্ষতি করবে না। তুমি এত নিশ্চিত হচ্ছ কিভাবে? আফজাল সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলেন, ছেলেটার জন্য আমি কোনোদিন কিছুই করতে পারিনি। আজ যখন আমার কাছে একটু ভালো থাকার জন্য অনুনয় করলো, আমি আর না করতে পারিনি, ভালো থাকতে পাঠিয়ে দিলাম তাকে। জেসমিন বিস্ফোরিত নয়নে তাকালো, তার মানে তুমি? কি করতাম আর? শেষ জীবনে এসে ছেলেটার জন্য কিছু করে দেওয়ার সুযোগ পেলাম, সেটা দূরে ঠেলে দেই কি করে বলো? তবে নিশ্চিত থাকো, ছেলেটার কারো ক্ষতি করবে না, সবাইকে কষ্ট দিয়ে সে নিজেও কিন্তু ভালো থাকেনি। এখন যখন একটু ভালো থাকতে চায়। আফজাল দীর্ঘ শ্বাস পেলেন। জেসমিন চৌধুরী তাকালেন স্বামীর দিকে। রাস্তার নিয়নের আলোয় তিনি ঠিকই দেখতে পেলেন স্বামীর ভাঙা গালে চিকচিক করছে জল।